শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব বাংলাদেশের 4টি জনপ্রিয় পিঠার রেসিপি, যেগুলো ছাড়া বাঙালির শীতকালটাই অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা, তেলের পিঠা বা পোয়া পিঠা এবং তৈরি করব 2 ধরনের চিতই পিঠা। এগুলো বাঙালিদের খুবই পছন্দের এবং এগুলো খুবই জনপ্রিয় পিঠা। তবে অনেকেই আছে এই পিঠাগুলো পারফেক্টলি তৈরি করতে পারে না। অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিগুলো শেয়ার করেছি, যেগুলো একদম নতুন রাঁধুনি থেকে সকলেই তৈরি করে নিতে পারবেন। আলাদা করে আর ভিডিও খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই, একটি ভিডিওতে পেয়ে যাচ্ছেন 4টি রেসিপি। আমরা অনেকেই আছি চিতই পিঠা তৈরি করতে বারবার ফেল হয়েছে, অথবা পিঠা তৈরি করতে পারলেও এরকমটা ফুলকো এবং পারফেক্ট জালিদার হয় না। আমার পিঠাগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট চিতই পিঠা তৈরি করার আসল কারুকার্য কিন্তু ব্যাটারের মধ্যে লুকিয়ে থাকে। আমার এই ভিডিওতে সম্পূর্ণ টিপস সহই রেসিপিটি পেয়ে যাচ্ছেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 5 কাপ ভেজা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করাটা একটু ট্রিকি ব্যাপার, এজন্য যারা প্রথম অবস্থায় পিঠা তৈরি করতে চাচ্ছেন চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়াটা নেওয়ার জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার একটি হুইস্ক দিয়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি। আচ্ছা, এখানে কেমন পানি ব্যবহার করতে হবে সেটা একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। পানিতে মাত্র বলক আসতে শুরু করবে এরকম পানিটা এখানে ব্যবহার করতে হবে। আর পানিটা আমি একবারে দিচ্ছি না, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা দিয়ে যদি স্টপ রাখি তাহলে চালের গুঁড়াটা কিন্তু ফুটে যাবে, সেই ক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম হবে, পিঠাগুলো একদম নরম হয়ে যাবে, আপনারা ছাঁচ থেকে আর উঠাতে পারবেন না। সো পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর পানিটা এমন পরিমাণ দিতে হবে এই ডোটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, এরকম শক্ত থাকে। যেহেতু পানিটা গরম ছিল এজন্য আমি হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে নেড়ে চেড়ে নিলাম। এবারে হাতে টাচ করা যাবে, এজন্য আমি হ্যান্ড উইস্ক বাদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ঠিক এরকম শক্ত থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আমি এই কাজটি করে নিচ্ছি। এতে করে চালের গুঁড়াটা আরও বেশি নরম এবং সফট হয়ে আসবে, যার কারণে পিঠাগুলো নরম এবং সফট হবে। এছাড়াও এমনভাবে মুথে নিতে হবে, মুথে নিতে নিতে আপনারা দেখতে পারবেন ডোটা অনেক বেশি সফট হয়ে এসেছে এবং ডোটা মনে হবে অনেকটাই ফোমি টেক্সচারে চলে আসছে। চালের গুঁড়ার মধ্যে যে চালের দানা ভাবটা থাকে, মেইনলি ওই দানাগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে, এই পর্যন্তই মুথে নিতে হবে। আমি ঠিক কোন কোন পজিশনে মুথে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবে আপনারা মুথে নিতে থাকবেন। এই পর্যায়ে বুঝতে পারবেন পিঠার এই ডোটা কিন্তু অনেকটাই পানি শোষণ করে নিয়ে আগের তুলনায় অনেকটাই শক্ত হয়ে এসেছে। আপনারা একটু লক্ষ্য করুন মুথে নেওয়ার একদম প্রথম পর্যায়ে এই মিশ্রণটা কেমন ছিল আর এখন এটার টেক্সচারটা কেমন এসেছে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। প্রায় 10 থেকে 12 মিনিট অনবরত মুথে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এবারও কিন্তু বেশি পানি অ্যাড করব না, খুবই অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি। মানে ডোয়ের কনসিস্টেন্সিটা যে পর্যায়ে ছিল তার থেকে একটু পাতলা করে নিব। এখনও কিন্তু প্রসেস শেষ হয়নি, আরও অনেক কিছু বাকি রয়েছে, আপনারা জাস্ট দেখতে থাকুন। ডোটাকে এই পর্যায়ে হাত দিয়ে আমি ঠিক এইভাবে ফেটিয়ে নিব। দেখতে পাচ্ছেন ব্যাটারটা উপর থেকে ফেলবো, আবার তুলবো, আবার ফেলবো, হাত দিয়ে এইভাবে একটা বাড়ি দিতে হবে যেন ব্যাটারের মধ্যে একটা জোরে জোরে প্রেসার পড়ে, যার কারণে ব্যাটারের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, ফলে পিঠাগুলো খুব সহজেই ফুলবে। যার কারণে এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার কোনো কিছুর প্রয়োজন পড়বে না। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবেই ফেটিয়ে নেওয়ার পরে এবারে ডোটাকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আর আপনারা যদি ব্লেন্ডার ইউজ করতে না চান আরও 10-12 মিনিটের মতো ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাজটাকে সহজ করার জন্য আমি এই স্টেপটাও দেখিয়ে দিচ্ছি। ব্লেন্ডারটা থেমে থেমে 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই এনাফ, এর থেকে বেশি ব্লেন্ড করার প্রয়োজন নেই। আমি ব্যাটারটিকে অর্ধেক অর্ধেক করে 2 ধাপে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন ব্যাটারটা কত বেশি সফট এবং সিল্কি হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠা তৈরি করার জন্য ঠিক এরকমই একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু এখনও অনেক বেশি ঘন আছে, এমন ঘন ব্যাটার দিয়ে পিঠা তৈরি করা যাবে না, এজন্য আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তার আগে একটি বিষয় আপনাদের একটু বুঝিয়ে দিই। ব্যাটারটি তৈরি করার পরে দেখতে পারবেন ব্যাটারের উপরে কিন্তু এরকম অসংখ্য বাবলস তৈরি হয়েছে। ব্যাটারের মধ্যে যদি এরকম বাবলস তৈরি হয় বা ফেনা ফেনা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। যদি এরকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু আপনার ব্যাটার পারফেক্ট নেই, এটা বুঝে নেবেন অবশ্যই। ব্যাটারটা তৈরি করার পরে চামচের মধ্যে ব্যাটারটা নিয়ে এরকম উপর থেকে নিচে ফেলবো, এতে করেও কিন্তু ব্যাটারের মধ্যে অনেক বেশি বাবলস ক্রিয়েট হবে। এই স্টেপটাও ফলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠা তৈরিতে আর কোনো প্রবলেম হবে না। আমি অনেকগুলো টিপস আপনাদের দিয়েছি, সবগুলো যদি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পিঠা 100% ফুলকো হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটাও তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য। চুলায় একটি পিঠা তৈরির লোহার সাজ বসিয়ে দিয়েছি। সাজটা গরম হয়ে আসলে এর মধ্যে পানি এবং তেলের মিশ্রণের একটি মিশ্রণ এর মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। খেয়াল করেছেন কড়াইটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় 3 মিনিটের মতো। এর মধ্যে পিঠা হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। প্রথম পিঠাটা একটু কমই ফোলে, দেখতে পাচ্ছেন আমার এই পিঠাটা খুব একটা বেশি ফোলেনি, মাঝের অংশটা সামান্য একটু ফুলেছে, কিন্তু নিচের অংশটা দেখুন খুবই সুন্দরভাবে হয়ে গেছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। এটা আমার সেকেন্ড পিঠা, এটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আপনারা যদি চান পিঠাগুলোকে আরও বেশি মচমচে করে ভেজে নেবেন বা পিঠার নিচে আরও সুন্দর একটা কালার নিয়ে আসবেন বা ডিপ কালার নিয়ে আসবেন, তাহলে পিঠাগুলোকে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে কালারটা আসবে এবং পিঠাগুলো অনেক বেশি মচমচে হবে। একইভাবে আমি বেশ কয়েকটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। এরই ফাঁকে একটি গরম গরম পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটা কিন্তু খুব একটা বেশি ফোলেনি, কিন্তু অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে। পিঠাটা কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে এবং কত অসংখ্য ছিদ্রযুক্ত এবং জালিদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। কথা বলতে বলতে আমার এই পিঠাটাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। খেয়াল করেছেন হয়তো আমি প্রথম পিঠাটা ভেজে নেওয়ার আগে পিঠার সাজটাকে তেল এবং পানির মিশ্রণ দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমি আর তেল পানির মিশ্রণটা ব্যবহার করিনি। তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি ফুলকো হচ্ছে এবং এগুলো কিন্তু পিঠার সাজ থেকে খুবই ইজিলি উঠে নেওয়া যাচ্ছে। আরেকটি মেইন বিষয় সেটা হচ্ছে চুলার হিট থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। অনেক বেশি হিটেও কিন্তু পিঠা বানানো যায় না, আবার কম হিটেও পিঠা হতে চায় না। অনেক বেশি হিট থাকলে পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার ব্যাটার কিন্তু সেদ্ধ হয়ে যায়, পিঠা ফুলকো বা জালিদার হওয়ার ওই সময়টা পায় না। আর লো হিটেও কিন্তু পিঠা একদমই হতে চায় না। সো চুলার হিটটা পারফেক্টলি মেনটেন করাও কিন্তু খুবই জরুরি। আপনারা দু একটা পিঠা বানাতে বানাতে বুঝতে পারবেন চুলার হিটটা ঠিক কেমন রাখতে হবে। আমি পিঠাগুলো ইলেকট্রিক চুলায় তৈরি করেছি, চুলার পাওয়ার ছিল 600-তে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিঠা এত সুন্দর হয়েছে, আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে এবারে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। আমি যতগুলো টিপস আপনাদের দিয়েছি এগুলো ফলো করলে মনে হয় না আপনাদের পিঠা তৈরিতে আর কোনো প্রবলেম থাকবে। এত কিছু করার পরেও যদি দেখেন আপনার পিঠা ফুলছে না, সেই ক্ষেত্রে আমি আরেকটি টিপস দিতে পারি, আপনারা বেকিং পাউডার অ্যাড করে দিতে পারেন। এটাই হচ্ছে লাস্ট অপশন। সো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কত বেশি জালিদার হয়েছে, আর পিঠাগুলো এত বেশি নরম এবং সফট হয়েছে। ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো একদমই শক্ত হয়ে যাবে না, এরকমই নরম এবং সফট থাকবে। এরকম পারফেক্ট চিতই পিঠা তো আমরা সকলেই তৈরি করতে চাই, তবে সঠিক রেসিপি না জানার কারণে আপনারা হয়তো আজও তৈরি করতে পারেননি। আমার এই রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করা। এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় না পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে। সবগুলো পিঠাই এত বেশি পারফেক্ট হয়েছে, আমার মনে হচ্ছে সবগুলো পিঠাই আপনাদের একে একে ভেঙে ভেঙে দেখায়, কারণ পিঠাগুলোর ভেতরটা এত বেশি পারফেক্ট। মাশাআল্লাহ। সেম রেসিপি ফলো করে চিতই পিঠা তৈরি করে আপনারা এগুলো দুধেও ভেজাতে পারেন। শীতের পিঠাপুলি আয়োজনে চিতই পিঠা, দুধ চিতই পিঠা ছাড়া তো শীতের পিঠাপুলির আয়োজনটাই কমপ্লিট হবে না। সো আমার এই রেসিপিটির মাধ্যমে আপনারা আপনাদের পিঠাপুলির আয়োজনকে আরও বেশি জমজমাট করে তুলুন। আজকে আমি ভাপা পিঠাটা তৈরি করব বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে। ভেজা অথবা শুকনা যে কোনো চালের গুঁড়া দিয়ে আমার এই রেসিপিটি দেখার পর 100% পারফেক্ট ভাপা পিঠা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো ভেঙে যাবে না বা ফেটে যাবে না, তৈরি করার পরেও অনেকক্ষণ পর্যন্ত পিঠাগুলো নরম তুলতুলে এবং সফট থাকবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে নিচ্ছি আমি 4 কাপ শুকনো চালের গুঁড়া। সেম রেসিপি ফলো করে ভেজা চালের গুঁড়া দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবারে চালের গুঁড়ার সঙ্গে লবণটাকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি অল্প অল্প করে দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারের পজিশনটা বুঝতে হবে, দেন পরবর্তীতে আবার অ্যাড করে দিতে হবে। ভেজা চালের তুলনায় শুকনো চালের গুঁড়াতে কিন্তু পানির পরিমাপটা একটু বেশি লাগে, সো অবশ্যই এখানে পানিটা একটু বুঝে অ্যাড করে দিবেন। একবারে অনেক বেশি পানি ঢেলে দিলে ব্যাটারটা অনেক নরম হয়ে যেতে পারে, এজন্য বলছি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার এই পিঠার ব্যাটারটা অলমোস্ট তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই ভেজা ভেজা হয়ে গেছে। এর মধ্যে কিছু ব্যাটার নিয়ে যদি আমি হাতের মধ্যে মুঠোবন্দি করি, দেখবেন এরকম দলা বেঁধে আসবে এবং ভেঙে দিলে আবার ঝুরঝুর করে ভেঙেও যাবে। সো এরকম পর্যায়ে চলে আসলে বুঝে নিতে হবে পিঠার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। আবার এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি শুকনো রাখা যাবে না, তাহলে পিঠাগুলো খেতে খসখসে লাগবে। এবার একটি ছিদ্রযুক্ত চালনি দিয়ে আমি পিঠার ব্যাটারটা চেলে নিচ্ছি। আপনারা যদি মোটা দানার পিঠা খেতে পছন্দ করেন তাহলে মোটা ছিদ্রযুক্ত কোনো কিছু দিয়ে পিঠার ব্যাটারটা চেলে নেবেন, আর যদি ছোট দানার পিঠা খেতে পছন্দ করেন তাহলে ছোট ছিদ্রযুক্ত কোনো কিছু দিয়ে চেলে নেবেন। আমি পিঠার দানাগুলো খুব একটা বেশি বড়ও করছি না, আবার ছোটও করছি না, নর্মালি যেরকম ভাপা পিঠা হয় আমি ওইভাবেই তৈরি করব আজকে। তবে আমার পার্সোনালি মোটা দানার পিঠা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে। এবার পিঠা তৈরি করার পালা। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি। বাজারে কিন্তু ভাপা পিঠা তৈরি করার বিভিন্ন ধরনের সাজ পাওয়া যায়, আপনারা চাইলে ওগুলো দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে বাসায় থাকে এরকম নর্মাল বাটি দিয়েও কিন্তু খুবই সহজে পিঠা তৈরি করা যায়। ফার্স্টে শুকনা চালের গুঁড়া দিয়ে বাটিটাকে ভালোভাবে মুছে নিলাম, এতে করে পরবর্তীতে পিঠাগুলো বাটি থেকে খুব সহজেই ছাড়ানো যাবে। প্রথমে বাটিতে দিয়ে দিচ্ছি চেলে রাখা চালের গুঁড়া, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি গুড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। গুড় এবং নারকেল কোড়ানোর লেয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, তবে আমি খুব একটা বেশি দিচ্ছি না, কারণ আমি অতটা মিষ্টি খেতে পছন্দ করি না। উপরে আবারও একটু চালের গুঁড়া দিয়ে আবারও কিছু গুড় এবং নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি 2 লেয়ারে গুড় এবং নারকেল কোড়া দিয়েছি, আপনারা চাইলে 1 লেয়ারেও দিতে পারেন। উপরে আবারও চালের গুঁড়া দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি। এখানে কিন্তু প্রেসার ক্রিয়েট করে চাপানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো বাটি থেকে ছাড়ানো যাবে না। এছাড়াও পিঠাগুলো ফেটে যেতে পারে এবং পিঠা সেদ্ধ না হওয়ার একটা চান্স থেকে যায়। এবার একটি পাতলা সুতি কাপড় পানিতে এইভাবে ভিজিয়ে নিব এবং হাতের সাহায্যে চেপে এক্সট্রা পানিটা ঝরিয়ে এই পাতলা কাপড়টা দিয়ে আমি বাটিটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে টাইট করে মুড়িয়ে নিতে হবে যেন পিঠাগুলো ভেঙে যেতে না পারে। অপরদিকে চুলায় একটি ভাপা পিঠা তৈরি করার হাঁড়িতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা যখন টকবক করে ফুটে উঠেছে তখন এর উপর আমি পিঠার বাটিটা বসিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে হালকা একটু ট্যাপ করে বাটিটা উঠিয়ে নিয়ে চারু সাইড থেকে কাপড়টা মুড়িয়ে পিঠাটাকে হতে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। পিঠাটা হতে থাক, ততক্ষণে আমি আরও একটি পিঠা আপনাদের সাজিয়ে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা সাজানোর আগে শুকনো চালের গুঁড়া দিয়ে অবশ্যই বাটিটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। প্রথমে আবারও বাটির মধ্যে কিছুটা চালের গুঁড়া দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবং নারকেল কোড়ানো। আমি আবারও বলছি, খেজুরের গুড় এবং নারকেল কোড়ানো এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। গুড় এবং নারকেল কোড়ানো আপনারা চাইলে 1 লেয়ারেও দিতে পারেন, 2 লেয়ারেও দিতে পারেন, আবার চাইলে 3টি লেয়ারও করতে পারেন, তবে আমি 2টি লেয়ার তৈরি করেছি। ঠিক আগের মতো করে আমি এই পিঠার বাটিটাও সাজিয়ে নিচ্ছি, এতে ডিফারেন্স কোনো কিছু নেই। তবে লক্ষ্য রাখতে হবে অনেক বেশি চেপে চেপে বাটিটা সাজানো যাবে না, খুবই আলতো হাতে চেপে চেপে এই বাটিটা সাজিয়ে নিতে হবে। প্রত্যেকবার পিঠা ভাপে দেওয়ার আগে অবশ্যই এই সুতি কাপড়টাকে পানিতে ভিজিয়ে এক্সট্রা পানিটা চেপে ফেলে দিয়ে তারপরে পিঠা ভাপে দিতে হবে। এতে করে কাপড় থেকে পিঠাটা খুবই ইজিলি ছেড়ে আসবে, একদমই লেগে থাকবে না। পিঠা তৈরি করার জন্য আমি এখানে 2টি কাপড়ের ব্যবহার করেছি। এদিকে আমার এই পিঠাটাও অলরেডি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং অপর পিঠাটা আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। একইভাবে বাটিটা উপর থেকে উঠিয়ে নিয়ে চারো সাইড থেকে কাপড়টা মুড়িয়ে দিয়ে পিঠাটাকে আবারও ভাপিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। এইদিকে অন্য পিঠাটিকে আমি কাপড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে। 2 মিনিট পর আমার এই পিঠাটাও হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যে পিঠার হাঁড়িটাতে পিঠা তৈরি করলাম, পিঠা ভাপানোর সময় কিন্তু উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে এই হাঁড়িটাতে খুবই ইজিলি পিঠা তৈরি করা যায়। আর আপনারা যদি নর্মাল ভাতের হাঁড়িতে পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু উপর থেকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
তবে নর্মাল ভাতের হাঁড়িতে পিঠা তৈরি করাটা আমার কাছে একটু কষ্টসাধ্য মনে হয়। পিঠাটা খুব একটা ভালো ফুটতে চায় না, ভেতরে কাঁচা রয়ে যায়, বিভিন্ন সমস্যায় দেখা যায়। এজন্য আমি সাজেস্ট করব পিঠা তৈরি করার জন্য এরকম একটা হাঁড়ি ব্যবহার করবেন। এছাড়া আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী একটা পদ্ধতি রয়েছে, মাটির কলসি বা সিলভারের কলসি। গ্রামে কিন্তু কলসিতে করেই এখনো ভাপা পিঠা তৈরি করা হয়। ভিডিও শুট করতে করতে পিঠাগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে রয়েছে। আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করতে যান, আশা করছি পিঠা তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না। শীতের এই ঐতিহ্যবাহী পিঠাটাকে খুবই মজা করে তৈরি করে আপনারা উপভোগ করতে পারবেন। আজকে আমি তৈরি করব বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠা। সচরাচর হয়তো আমরা সকলেই তেলের পিঠাটা তৈরি করতে পারি, তবে এরকম পারফেক্ট ফুলকো তেলের পিঠা অনেকেই তৈরি করতে পারি না। ভিডিওতে খুঁটিনাটি বেশ কিছু টিপস সহ সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। মানে যে পরিমাণে চালের গুঁড়া নেবেন অবশ্যই তার অর্ধেক পরিমাণে এখানে ময়দা ব্যবহার করতে হবে। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করলে খুব একটা বেশি নরম হয় না, আমার কাছে খেতে ভালো লাগে না। পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবারে দিয়ে দিচ্ছি তেলের পিঠার মূল ইনগ্রিডিয়েন্টস, হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা ছাড়া তেলের পিঠা আমার কাছে পিঠাই মনে হয় না। হাতের তালুতে একটু ডলে দিলাম, এতে করে কালো জিরার ফ্লেভারটা ভালো ছড়াবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। পিঠা বা মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দানাদার খেজুরের গুড়। আপনারা যদি পাটালি গুড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে আগে থেকে জাল করে এরকম লিকুইড ফর্মে নিয়ে এসে তারপরে ব্যবহার করবেন। 1 কাপ গুড়ের মিষ্টি আমার কাছে একদম পারফেক্ট লেগেছে, এর থেকে কম বা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও গুড় বা চিনির পরিমাণ যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা পারফেক্ট হয় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা এমন গরম হবে হাতে টাচ করা যাবে, তবে পানির মধ্যে থেকে যেন ধোঁয়া ওঠে, ঠিক এরকম গরম পানি এখানে ব্যবহার করতে হবে। তবে অধিক বা ফুটন্ত গরম পানি, এরকম পানি আবার ব্যবহার করা যাবে না। আমি হুইস্ক থেকে শিফট হয়ে হাতের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে প্রথমে একটা শক্ত ব্যাটার বা ডো তৈরি করে নিতে হবে। কেমন শক্ত হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এরকম একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে এবং এই অবস্থায় এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। এই অবস্থায় কিন্তু হাতটা লেগে যাবে বা হাতে ব্যথা অনুভূত হবে। তবে ভালো জিনিস খাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আমি অনবরত 5 থেকে 7 মিনিট এইভাবেই মুথে নিয়েছি। এবার আবারও এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু কুসুম গরম থাকবে, ঠান্ডা পানি কোনোভাবেই অ্যাড করা যাবে না। আবারও বলছি, একবারে অনেক বেশি পানি এখানে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারের পজিশনটা বুঝে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে দেওয়ার পরে ব্যাটারটা আমি ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেক বেশি পাতলা না, জাস্ট আগের থেকে সামান্য একটু পাতলা করে নিয়েছি। এরপরে এই ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ফেটিয়ে নিতে নিতে দেখতে পারবেন ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই পাতলা হতে শুরু করেছে। এছাড়াও ব্যাটারটা অনেক বেশি সফট, সিল্কি এবং স্মুথ হয়ে এসেছে, ঠিক যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি হাতের সাহায্যে এই কাজটা করা অনেক বেশি কষ্টসাধ্য মনে করেন বা সময় অপচয় মনে করেন, তাহলে ব্যাটারটা আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে আমি চেষ্টা করেছি একদম ট্রেডিশনাল ওয়েতে পিঠাটা তৈরি করে দেখানোর জন্য। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করছি। আপনারা সেম রেসিপি ফলো করে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সবশেষে ব্যাটারের মধ্যে আবার অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এর কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে নিচ্ছি। তেল পিঠার ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হয় না, একটু ঘন বা ভারী করেই তৈরি করে নিতে হয়। যেমন চিতই পিঠার ব্যাটার আমরা যেরকম পাতলা করে তৈরি করি, এই পিঠার ব্যাটার কিন্তু তার থেকে কিছুটা পরিমাণে ঘন করে তৈরি করে নিতে হয়। পিঠার টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। আপনারা চাইলে নারকেল কোরানোটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আপনাদের দেখাচ্ছি পিঠার ব্যাটারের ফাইনাল ঘনত্বটা কেমন হবে। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য।
চুলায় একটি ছোট ডিপ সিলভারের কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়েছি। তেল পিঠা তৈরি করার জন্য সবসময় এরকম ডিপ কড়াই ব্যবহার করারই চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, পিঠাটা আপনা আপনি উপরে ভেসে উঠবে। পিঠাটা যখন এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন আমি উপর থেকে কিছুটা হালকা করে তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে পিঠার উপরটা খুবই ভালো ফুলে। আমার কাছে মনে হয় উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলে পিঠাটা প্রয়োজনের তুলনায় আরও একটু বেশিই ফুলে। উল্টে পাল্টে পিঠাটাকে সুন্দর মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। সেমভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরও একটি প্রয়োজনীয় টিপস হচ্ছে চুলার হিট কেমন রাখবেন। চুলার হিট যদি অধিক বাড়িয়ে রাখা হয় তাহলেও কিন্তু পিঠাটা হয় না। পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা পুড়ে যায়, ফুলার আর টাইম পায় না। আর অল্প হিটেও কিন্তু পিঠা পারফেক্ট ফুলতে চায় না। মিডিয়ামের থেকে সামান্য একটু চুলার হিটটাকে বাড়িয়ে রাখতে হবে, তাহলেই সবগুলো পিঠা একদম পারফেক্ট হবে। প্রথম দু একটা পিঠা নষ্ট হতে পারে তেলের টেম্পারেচারটা না বোঝার কারণে, তবে ভেজে নিতে নিতে আপনারা বুঝতে পারবেন তেলের টেম্পারেচার এবং চুলার হিটটা ঠিক কেমন রাখতে হবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটি পিঠায় একদম ফুটবলের মতো ফুলেছে, তাই না? শীতের সন্ধ্যায় অথবা শীতের সকালে খেজুর গুড়ের এরকম ফুলকো ফুলকো নরম নরম তেল পিঠা অথবা পোয়া পিঠা, ভাবুন তো ব্যাপারটা কেমন হবে। আমার চ্যানেলে আরও অনেক অনেক ধরনের শীতের পিঠার রেসিপি অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, এতক্ষণ তো শুধু পিঠার উপরটা দেখলেন, ভেতরটা কি অবস্থা সেটাও তো দেখতে হবে, তাই না? একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। মাশাআল্লাহ, পিঠার ভেতরটা কতটা পারফেক্ট, একটুও কাঁচা নেই। অনেকেই পিঠা তৈরি করলে পিঠা ফুলে ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা রয়ে যায়। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা 100% এরকম পারফেক্ট ফুলকো তেলে পিঠা তৈরি করে নিতে পারবেন। ভিডিও করতে করতে অলরেডি পিঠাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন পিঠাগুলো শক্ত হয়ে যায়নি, ঠিক নরমই রয়েছে। পিঠাগুলোকে আপনারা এইভাবেই 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই শক্ত হয়ে যাবে না, এরকম নরমটাই থাকবে। শীতের পিঠাপুলি আয়োজনে আমার আজকের মেইন আকর্ষণ হচ্ছে গুড় চিতই পিঠা। 100% ফুলকো নরম তুলতুলে ও জালিদার গুড় চিতই পিঠা কিভাবে তৈরি করবেন, আমার আজকের এই ভিডিওটি দেখার পর সবকিছুই আপনারা শিখতে পারবেন। এইভাবে ফুলকো ফুলকো গুড় চিতই পিঠা বানিয়ে আপনারা চাইলে দুধেও ভেজাতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমেই চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, অর্থাৎ যে পরিমাণে গুড় নিয়েছি ঠিক সেই পরিমাণে পানি নিতে হবে। এবারে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি গুড়টা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা জাল করে কোনোভাবে ঘন করা যাবে না, 2-1টি বলক আসার পরে চুলা থেকে নামিয়ে এটাকে এক সাইডে রেখে দিতে হবে। গুড় পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে, এবার আমি শিরাটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 4 কাপ শুকনো চালের গুঁড়া। আজকের পিঠাগুলো আমি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করে দেখাবো। এর আগে ভেজা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠার রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে নেড়েচেড়ে লবণটা চালের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে গুড়ের শিরাটা আমি রেডি করে রেখেছি ওইটা দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু এখনো ধোয়া ওঠা গরম আছে, দেখতেই পাচ্ছেন। শিরাটা কোনোভাবে ঠান্ডা করা যাবে না, কুসুম গরমের থেকেও বেশি গরম শিরাটা এখানে ব্যবহার করতে হবে। শিরাটা চুলা থেকে নামানোর পরে চালের গুঁড়াটা মিক্সিং বলে নেওয়া পর্যন্ত যেটুকু সময় লেগেছে জাস্ট ওইটুকু সময় শিরাটা ঠান্ডা হয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন শিরাটা কেমন গরম রয়েছে। যদি আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে শিরাটা ঠান্ডা করে কুসুম গরম পর্যায়ে এনে নেবেন। যেহেতু আমি শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি এজন্য শিরাটা খুব একটা বেশি ঠান্ডা করিনি। অল্প অল্প করে শিরাটা অ্যাড করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একেবারে পাতলা না, মানে মিশ্রণটা যেন এইভাবে মুথে নেওয়া যায় ঠিক এরকম একটা পজিশনে নিয়ে আসতে হবে। এইভাবে মুথে নিতে নিতেই দেখতে পারবেন আপনি মিশ্রণটা যেমনটা তৈরি করেছিলেন তার থেকে অনেকটা শক্ত হয়ে গিয়েছে, মানে চালের আটাটা পানিটা অ্যাবজর্ব করে নিয়েছে। আমি যেটুকু গুড়ের শিরা তৈরি করেছিলাম সেটা দেয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিলাম। ঠিক এই পজিশনে নিয়ে আসার পরে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মুথে নিচ্ছি।
আপনারা একটু লক্ষ্য করুন ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন আছে। খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু এটাকে এভাবে মুথে নেওয়া যাবে না। অবশ্যই অল্প অল্প করে পানি বা শিরা অ্যাড করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকতে হবে। কিছুক্ষণ ওইভাবে মুথে নেওয়ার পরে আমি আবারও সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুটা একটু পাতলা করে নিচ্ছি। একেবারে পাতলা না, জাস্ট কিছুটা পাতলা করে নেওয়ার পরে ব্যাটারটাকে আমি এইভাবে ফেটিয়ে নিব। মানে হাতের সাহায্যে ব্যাটারটাকে উপরে তুলবো আবার নিচে ছাড়বো, এইভাবে একটা প্রেসার দিতে হবে আর কি। সহজ ভাষায় বলতে গেলে ব্যাটারটিকে হাতের সাহায্যে উপরে তুলবো এবং নিচে ফেলার সময় ব্যাটারের মধ্যে একটা বাড়ি দিতে হবে। ঠিক এইভাবেই ফেটিয়ে নিতে হবে। যত সময় নিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারবেন, আপনার পিঠাটা তত বেশি ফুলকো এবং নরম হবে। প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটিকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে 2-1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এতে করে কাজটা খুবই সহজ হবে। আর যদি আপনারা ব্লেন্ডার ইউজ না করতে চান তাহলে ব্যাটারটাকে আরও প্রায় 10-12 মিনিটের মতো এইভাবেই ফেটিয়ে নেবেন। যাই হোক, আমি ব্যাটারটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু অনেক বেশি সফট এবং সিল্কি হয়ে গেছে। মানে ব্যাটারের মধ্যে যে চালের দানা দানা ভাবটা ছিল ওটা একবারেই মেল্ট হয়ে গেছে। আপনারা চামচটার দিকে একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু চালের কোনো প্রকার দানা দেখা যাচ্ছে না। ব্যাটারটা এখনও অনেকটাই ঘন আছে, এজন্য আমি এর মধ্যে আরও একটু সামান্য পানি অ্যাড করে দিয়ে পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসছি। পানিটা অবশ্যই কিন্তু কুসুম গরম পানি, আবারও বলছি ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না, অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন। আর পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়ানো। আবারও সবকিছু ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি এটা ঠিক কেমন হবে। দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। চিতই পিঠার ব্যাটার ঠিক এইভাবেই তৈরি করে নিতে হয়। পিঠার ব্যাটার রেডি। এবার আমি চলে যাচ্ছি চুলাতে পিঠা তৈরি করার জন্য। চুলায় আমি আগে থেকে একটি পিঠার সাজ বসিয়ে দিয়েছি। চুলাটাকে জ্বালিয়ে সাজটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এমনভাবে গরম করে নিতে হবে যেন ধোয়া ওঠা গরম হয়। এবার তেল এবং পানির মিশ্রণ দিয়ে একটি সুতি কাপড়ের সাহায্যে সাজটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। এতে করে খুবই সহজে সাজ থেকে পিঠাগুলোকে উঠানো যাবে। একটি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি পিঠার ব্যাটার সাজের মধ্যে দিয়ে দিলাম। এতে করে প্রত্যেকটা পিঠা সমান সাইজের হবে। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে হতে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু পিঠাটা অলরেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। নিচে থেকেও খুবই সুন্দর একটি কালার আসছে, একদমই পুড়ে যায়নি। একইভাবে আমি আরও একটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রত্যেকবার পিঠা সাজে দেওয়ার আগে এইভাবে তেল পানির মিশ্রণ দিয়ে মুছে নিতে পারেন, তাহলে পিঠাগুলো খুব সহজেই ওঠানো যাবে। একইভাবে ব্যাটার দিয়ে আমি 2 মিনিট বা 2.5 মিনিট রেখে দিয়েছিলাম পিঠাটা হওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কতটা পারফেক্ট হয়েছে। আমার কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবগুলো পিঠাই একদম এরকমই পারফেক্ট হয়েছে, একটা পিঠাও নষ্ট হয়নি। অনেক সময় হয় না যে প্রথম পিঠাটা হতে চায় না, চুলার হিট ঠিক থাকে না, সাজ ভালোভাবে গরম না হওয়ার কারণে পিঠা পারফেক্ট হয় না। বাট আমার প্রথম পিঠাটাও এত পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। পিঠার ব্যাটার যদি পারফেক্টলি তৈরি করা যায় আর চুলার হিট যদি সঠিকভাবে মেনটেন করা যায় তাহলে পিঠা একদম পারফেক্ট হয়, কোনো সমস্যাই হয় না। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা ফুলেছে। আর আমি ভিডিওতে যে পিঠা দুটো আপনাদের ভেজে দেখিয়েছি বা বানিয়ে দেখিয়েছি তার থেকে পরবর্তী পিঠাগুলো কিন্তু আরও বেশি ফুলেছিল আলহামদুলিল্লাহ, যেগুলো আমি আর শ্যুট করিনি। তবে আপনারা পিঠাগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো কতটা ফুলকো এবং পারফেক্ট। আমি তো পিঠাগুলো আপনাদের ভেঙেও দেখালাম, দেখেই তো বুঝতে পারছেন ভেতরটাও কতটা জালিদার হয়েছে। এইভাবে গুড় চিতই পিঠা বানিয়ে আপনারা দুধেও ভেজাতে পারবেন, তাহলে দুধ চিতই পিঠাটা আরও বেশি ফ্লেভারফুল এবং মজাদার হবে। পরবর্তীতে কোনো একদিন আমি আপনাদের দুধ চিতই পিঠাটাও তৈরি করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমার এই গুড় চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।